Dear students, welcome to online learning program of Barney School and College. So today's our topic is transformation of sentence, and today we will discuss how we can transform an affirmative sentence into a negative one. Okay, so তোমরা জানো যে previously কিন্তু একটা আমি ক্লাস নিয়েছি, সেখানে কিছু রুলস সম্পর্কে আমি আলোচনা করেছি কিভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। তো আজকে আমরা সেই আলোচনার যে বাকি অংশটুকু সেটা আমরা সম্পন্ন করব। তো আমরা একেবারে প্রথমে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব সেই সম্পর্কে কিন্তু আমরা একটি এখানে ধারণা লাভ করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটু বিস্তারিতভাবে নিয়মটি উল্লেখ করা আছে, অর্থাৎ কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে সেটাকে নেগেটিভ করার সময় আমরা দেয়ার ইজ নো বসাবো এবং এভরি এর পরিবর্তে বসাবো। পরবর্তীতে এভরি এর পরের ওয়ার্ডটি আমরা বসাবো, তারপর আমরা বাদ বসাবো এবং প্রদত্ত যে সেন্টেন্সটি আছে তার বাকি অংশ বসাবো। দেখো, একটা এক্সাম্পল দিলে কিন্তু বিষয়টা তোমাদের কাছে একটু আরো সুস্পষ্ট হবে। একটা এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখি, যেমন এভরি মাদার লাভস আ চাইল্ড। তো এখানে এটাকে আমরা নেগেটিভ করার সময় আমরা এভরির বদলে দেয়ার ইজ নো বসাবো এবং নিয়ম অনুযায়ী এভরি এর পরের ওয়ার্ডটি বসাবো। তোমরা দেখতে পাচ্ছ এভরি এর পরের ওয়ার্ডটা কিন্তু মাদার, তাহলে দেয়ার ইজ নো এর পর আমরা মাদার বসাবো। পরবর্তীতে আমরা নিয়ম অনুযায়ী কিন্তু বাদ বসাবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বাদ আছে এবং প্রদত্ত সেন্টেন্সে যে অবশিষ্ট অংশ রয়েছে পরবর্তীতে আমরা সেটি বসাবো। দেখো, প্রদত্ত সেন্টেন্সের অবশিষ্ট অংশ হচ্ছে লাভস আ চাইল্ড, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আসলে নিয়মটা খুবই সহজে আমরা আয়ত্ত করতে পারবো। এরকম আরেকটা এক্সাম্পল দেই, এভরিবডি হেটস আ লায়ার, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু মিথ্যাবাদীকে ঘৃণা করে। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আগের নিয়ম অনুযায়ী আমরা এভরি এর বদলে দেয়ার ইজ নো বসাবো এবং এভরি এর পরের ওয়ার্ডটি বসাবো। তোমরা দেখতে পাচ্ছ এভরি এর পরের ওয়ার্ডটি হচ্ছে বডি, সো বসালাম আমরা বাট এবং বাকি অংশ বসাবো। এখানে দেখতে পাচ্ছ আমরা বাট বসিয়েছি এবং বাকি অংশ যেটা হেটস আ লায়ার, এই অংশটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে সহজেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারি। এবং একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যে এই ধরনের বাক্যগুলো কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষার সময় তোমরা দেখতে পাবে অন্তত একটি হলো এই ধরনের বাক্য কিন্তু পরীক্ষা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তখন তোমরা এই নিয়মে এটাকে সমাধান করবে। তো আমরা উইদাউট এনি ডিলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমরা কিন্তু নট অলওয়েজ ব্যবহার করব। আমি আবার একটু রিপিট করি, সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা নট অলওয়েজ ব্যবহার করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সেই নট অলওয়েজ অবশ্যই ভার্বের পরে আমরা ব্যবহার করব। যেমন ধরো, এই ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে একজন দিনমজুর সে মাঝে মধ্যে অল্প সময়ের জন্য সে সুখী। তাহলে এটা নেগেটিভ হবে, এ ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি। তাহলে তুমি দেখতে পাচ্ছ ভার্ব যেটা ইজ, এটার পরে সামটাইমস এর বদলে আমরা কিন্তু নট অলওয়েজ ব্যবহার করেছি। নিয়মটা এতটাই সিম্পল। তবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে টেন্স এবং পার্সন অনুযায়ী, অর্থাৎ ভার্বের যে মেইন ভার্বের ফর্ম অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব হিসেবে টু টু ভার্ব বসাবো এবং পরবর্তীতে আগের নিয়ম অনুযায়ী নট অলওয়েজ বসাবো। এক্ষেত্রে যদিও ইজ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে এটাকে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে জেনারেলি এখানে কাউন্ট করছি। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে বাক্যটিকে নেগেটিভ করব? তোমরা দেখতে পাচ্ছ নট অলওয়েজ কিন্তু আগের নিয়ম অনুযায়ী বসবে, তবে তার আগে একটা অক্সিলারি ভার্ব আমাকে আনতে হবে এবং সেটা হচ্ছে টু টু ভার্ব। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে তোমরা জানো সাধারণত আমরা ডাজ ব্যবহার করি এবং পরবর্তী যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো। এখানে দেখো হি সামটাইমস ভিজিটস আস,
এটা নেগেটিভ হচ্ছে হি ডাজন্ট অলওয়েজ ভিজিট আস, অর্থাৎ আমরা এখানে মূল ভার্বটি বসিয়ে দিলাম। পরবর্তীতে দেখো, এটাও কিন্তু এমন একটা মানে এক্সাম্পল দেওয়া আছে যে আসলে এটা অনেক সময় তোমার পরীক্ষায় দেখতে পাবে। এই ধরনের নিয়মের তোমার ট্রান্সফরমেশন কিন্তু অনেক কোয়েশ্চেনে দেখা যায়। তো এই নিয়মটা হচ্ছে অনেক সময় আমরা কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে সেটাকে নেগেটিভ করার সময় আমরা কি করি, ওই যে অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটা আছে সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে আমরা তার বিপরীত শব্দ লিখি এবং তারপরে নট বসিয়ে আমরা নেগেটিভ করে থাকি। নিয়মটা কিন্তু আসলে আমরা সিম্পল এবং ইজি বলবো, নট মাচ ডিফিকাল্ট। তো একটা এক্সপ্লেনেশন দেই, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বাক্য ম্যান ইজ মর্টাল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটিকে আমরা নেগেটিভ করব। এই যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডের যে বিপরীত শব্দটি সেটি বসাবো, অর্থাৎ মর্টালের বিপরীত শব্দ হচ্ছে কিন্তু ইমমর্টাল, এবং তার আগে আমরা একটি নট বসাবো, অর্থাৎ ভার্বের পরে একটি নট বসাবো এবং এই অ্যাফার্মেটিভ ওয়ার্ড যেটা আছে সেটার বিপরীত শব্দটি বসাবো। তো তোমরা খেয়াল রাখবে আমরা যে ট্রান্সফরমেশন করছি সেটা কিন্তু আসলে বাক্যের গঠনের পরিবর্তন করছি, কিন্তু বাক্যে কিন্তু অর্থকে আমরা পরিবর্তিত রাখছি। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যের অর্থটাকে আমরা কিন্তু ঠিক রেখেছি। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা নেগেটিভ হচ্ছে ম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ মানুষ অমরণশীল নয়। তার মানে কিন্তু মানুষ মরণশীল, অর্থটা ঠিক আছে কিন্তু বাক্যের গঠনটাকে আমরা পরিবর্তিত করেছি। পরবর্তীতে দেখো, হি ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন, সে হচ্ছে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তাহলে এটার নেগেটিভ কি হবে? এই যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আছে বরাবরের মতো, এই ওয়ার্ডটার বিপরীত শব্দ হার্ড ওয়ার্কিং এর বিপরীত শব্দ কি জানি আমরা? লেজি। এবং তার আগে আমরা একটা শুধুমাত্র নট বসিয়েছি এবং বাকি অংশগুলো কিন্তু দেখো আমরা যেভাবে ছিল সেভাবে লিখেছি। শুধু পরিবর্তনটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিপরীত শব্দ বসিয়েছি এবং তারপর ব্যক্তি নট বসিয়েছি। তো এই ধরনের তোমাদের বোঝার সুবিধার্থে আরো কিছু কিছু অ্যাফার্মেটিভ ওয়ার্ড এবং তাদের অপোজিট ওয়ার্ড গুলো দেওয়া আছে, যেমন ধরো রেগুলার, ইরেগুলার, পাংচুয়াল, আনপাংচুয়াল, রিচ, পোর, বিউটিফুল, আগলি, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট, ওয়াইজ, আনওয়াইজ, রিমেম্বার, ফরগেট, অর্থাৎ ইন্টারেস্টিং, বোরিং, অনেস্ট, ডিসঅনেস্ট। সো এগুলো হচ্ছে এই ধরনের বাক্য যদি তুমি দেখো রেগুলার থাকলে তুমি নট এবং ইরেগুলার লিখবে, বা পাংচুয়াল থাকলে নট এর পরে তুমি আনপাংচুয়াল বা লেট লিখবে। তো এভাবে তুমি আসলে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি নেগেটিভ করতে পারো। পরবর্তীতে আসো, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসাবো। তাহলে জিনিসটা তোমাদের কিছুটা বোধগম্য হচ্ছে বলে আমার মনে হচ্ছে যে অলওয়েজ এর বদলে আমরা নেভার বসাবো এবং এই অলওয়েজ এর পরে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকে তার বিপরীত শব্দ বসাবো, অনেকটা আমাদের প্রিভিয়াস রুলস এর মতো। তাহলে তুমি দেখতে পাচ্ছ ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লেজেন্ট, তাহলে এখানে হবে ট্রাভেলিং ইজ, অলওয়েজ এর বদলে আমরা নেভার বসিয়েছি এবং প্লেজেন্ট এর বদলে এর বিপরীত শব্দ হিসেবে আমরা বোরিং বসিয়েছি। অর্থাৎ ভ্রমণ করা সর্বদাই আনন্দদায়ক, তাহলে এটা নেগেটিভ হচ্ছে ভ্রমণ করা কখনোই বিরক্তিকর নয়, তার মানে কিন্তু ভ্রমণ করা আনন্দদায়ক। আরেকটা উদাহরণ দিচ্ছি, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার হিম। পরিবর্তনের জায়গাটা কোথায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। পরিবর্তনের জায়গা হচ্ছে অলওয়েজ এর বদলে তুমি নেভার বসাবে এবং তার বিপরীত শব্দ বসাবে। রিমেম্বার এর বিপরীত শব্দ কি? ফরগেট। দেখো বাকি অংশগুলো কিন্তু তার নিজ নিজ স্থানে বাক্যের অংশগুলো বসেছে, শুধু পরিবর্তন হচ্ছে অলওয়েজ এর বদলে নেভার এবং তারপরের অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। Let's discuss about something about universal truth বা চিরন্তন সত্য। আসলে চিরন্তন সত্য যে বাক্যগুলো
বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো সেগুলোকে কিন্তু আমরা ডিরেক্টলি নেগেটিভ করার এটা কিন্তু যায় না, এটাকে আসলে আমরা জেনারেলি ইন্টারোগেটিভ করি। তো ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যেভাবে ইন্টারোগেটিভ আমরা করি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, ঠিক সেভাবে আমরা ইন্টারোগেটিভ করব। তো ইউজুয়ালি যদি বাক্যে অক্সিলারি ভার্ব তুমি দেখতে পাও, তাহলে তুমি কি করবে, ইন্টারোগেটিভ করার সময় সেই অক্সিলারি ভার্বটাকে তুমি প্রথমে লিখবে এবং তারপরে তুমি কি করবে, এই যে অক্সিলারি ভার্ব সেটাকে আমরা প্রথমে লিখেছি, বাক্যটি হচ্ছে হেলথ ইজ ওয়েল, এটি একটি চিরন্তন সত্য। এটাকে নেগেটিভ করার জন্য প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা লিখবো। অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ ইজ, এবং পরবর্তীতে আমরা একটি নট যুক্ত করব, তাহলে দেখতে পাচ্ছ নট, এবং পরবর্তীতে আমরা সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট হচ্ছে হেলথ, এবং সেন্টেন্সের বাকি অংশ বসাবো। সেন্টেন্সের বাকি অংশ কিন্তু একটাই অংশ আছে ওয়েল, এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করব। অনুরূপভাবে তোমরা আরেকটি উদাহরণ দেখতে পারো, the earth is round, অর্থাৎ পৃথিবী গোলাকার, এটি একটি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এটাকে যখন নেগেটিভ করব, তখন আমরা বরাবরের মতো অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তারপরে নট বসাবো এবং সাবজেক্ট বসাবো। দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হচ্ছে the earth, এবং তারপরে বাকি অংশ এবং ইন্টারোগেটিভ সাইন লিখে আমরা বাক্যটি শেষ করব। কিন্তু যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ তুমি যে চিরন্তন সত্যটি লিখবে, সেই চিরন্তন সত্যে যদি আসলে অক্সিলারি ভার্বটি যদি না থাকে, অর্থাৎ সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা কি করব, নিয়মটা আগের মতোই থাকবে, তবে টেন্স এবং পার্সন অনুসারে আমরা টু ডু ভার্ব বসাবো। যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা সেই ক্ষেত্রে টু ডু নামক অক্সিলারি ভার্বটিকে নিয়ে আসবো, এবং বাকি অংশ কিন্তু অনেকটা একই রকম। এবং খেয়াল রাখতে হবে যে মেইন ভার্বটা থাকবে সেটার অবশ্যই প্রেজেন্ট ফর্ম আমাকে বসাতে হবে। তাহলে আমি একটু রিলেট করার চেষ্টা করি আগের নিয়মের সাথে এই নিয়মটা, একটু আগে যে নিয়মটা বলেছি যে অক্সিলারি ভার্ব যদি আসলে থাকে সেই নিয়মটার সাথে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে, তাহলে আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ আনতে হবে, এবং এর সাথে আমাকে নট যুক্ত করতে হবে, পরবর্তীতে সাবজেক্ট দি আর, এবং তারপরে আমাকে কি করতে হবে, মেইন যে ভার্বটা আছে সেটার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এখানে মেইন ভার্বটা এটা আসলে একবার বেস ফর্ম যেটা বা প্রেজেন্ট ফর্ম মুভ, সেটা বসানোর পরে সেন্টেন্সের বাকি অংশ বসাতে হবে, এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমাকে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দি আর্থ মুভস অ্যারাউন্ড দি সান, তাহলে এটা নেগেটিভ হচ্ছে ডাজন্ট দি আর্থ মুভ অ্যারাউন্ড দি সান, অর্থাৎ পরিবর্তনের জায়গাটা কোনটা ছিল, এখানে আমরা ডাজ বসিয়েছি, নট বসিয়েছি, এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, এবং একটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করেছি। পরবর্তীতে দেখো দি সান রাইজেস ইন দি ইস্ট, তাহলে এক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বাই এস থাকলে আমরা এখানে ডাজ বসাবো, আগের মতোই নট, সাবজেক্ট এবং বাকি অংশ লিখে শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আরেকটি নতুন নিয়ম শিখব। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে? সেক্ষেত্রে আমরা নো আদার অথবা ভেরি ফিউ লিখব। পরবর্তীতে আমরা অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে তার পরের অংশটি লিখব এবং ভার্ব বসাবো, সো অথবা অ্যাজ লিখব, সুপারলেটিভ ফর্মটির পজিটিভ ফর্ম বসাবো, অ্যাজ এবং সাবজেক্ট লিখে বাক্যটি শেষ করব। তোমাদের কিন্তু মনে হতে পারে নিয়মটা জটিল, আসলে নিয়মটা তেমন কিন্তু কোনো কমপ্লিকেটেড নিয়ম না। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা হয়তো বা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। যেমন আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, এটা এমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটাতে কিন্তু একটি সুপারলেটিভ ডিগ্রি আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোস্ট ইউজফুল। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমরা শুরু করব নো আদার দিয়ে। দেখতে পাচ্ছ এখানে নো আদার লেখা আছে,
পরবর্তীতে সুপারলেটিভ ফর্মটির পরের অংশ লিখবে। এখানে দেখতে পাচ্ছ সুপারলেটিভ ফর্মটির যে পরের অংশ হচ্ছে মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এটা লিখছি মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আমরা ভার্ব বসাবো। দেখো ভার্ব কিন্তু বাক্যস্থিত একটা ভার্ব আছে এখানে, সেটি বসাবো হিজ। তারপরে আমরা সো অথবা অ্যাজ লিখবো। এখানে দেখতে পাচ্ছ অ্যাজ লেখা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ দুটি অ্যাজ এর মাঝখানে, অর্থাৎ দুটি অ্যাজ এর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসাতে হবে। তাহলে পজিটিভ ফর্মটা কি? মোস্ট ইউজফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউজফুল এবং সবার শেষে তোমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে আয়রন। তাহলে কি দাঁড়ালো? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা নেগেটিভ হচ্ছে নো আদার মেটাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। সেম গোজ ফর দিস এক্সাম্পল, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে হবে no other boy in the class is as tall as he। এখানে তোমরা জানো যে tallest এর যেটা পজিটিভ ফর্ম সেটা কিন্তু tall। তো তাহলে একটা কোশ্চেন আসতে পারে, a question can arise that where we can put very few। very few টা আমরা কোথায় লিখতে পারি? তো সেই জন্য তোমরা দেখতে পাবে সেন্টেন্সটিতে সুপারলেটিভ ফর্মের আগে যদি ওয়ান অফ দি থাকে তাহলে নো আদার না বসিয়ে ভেরি ফিউ বসাতে হবে। তাহলে আমরা নিয়মটা একটু খেয়াল করি। বাকি নিয়ম কিন্তু আগে নিয়মের মতোই, শুধুমাত্র নো আদারের জায়গায় আমি ভেরি ফিউ লিখবো। কখন লিখবো? যখন আমরা দেখতে পাবো সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দি আছে। তাহলে এটা শুরু করবো আমরা ভেরি ফিউ দিয়ে। পরবর্তীতে সুপারলেটিভ ফর্মের পরের অংশ লিখবো রিভার্স ইন বাংলাদেশ। তারপরে আমরা ভার্ব লিখবো। ভার্ব এখানে ইজ দেওয়া আছে, কিন্তু মনে রেখো যেহেতু ভেরি ফিউ রিভার্স এর কথা বলা হচ্ছে, এটা কিন্তু একটা প্লুরাল নাম্বার। সো বেসিক্যালি এখানে ইজ এর বদলে আমাদেরকে আর লিখতে হবে এবং বাকি অংশ যেভাবে লিখি অ্যাজ লিখে মাঝখানে এটা সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম লিখবো এবং সবার শেষে সাবজেক্ট লিখবো। তাহলে Pata is one of the biggest rivers in Bangladesh। তাহলে এটার নেগেটিভ হবে very few rivers in Bangladesh are as big as Pata। And then Akbar was one of the greatest emperors in the world। তাহলে এখানে যেহেতু সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দি আছে, তাহলে আমাকে এখানে very few লিখতে হবে এবং পরবর্তীতে সুপারলেটিভ ফর্মের যে পরের অংশ আছে সেটি লিখতে হবে। ভার্ব অ্যাজ লিখতে হবে এবং সেই সাথে গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম তার পজিটিভ ফর্ম লিখতে হবে এবং সবার শেষে সাবজেক্ট লিখতে হবে। তো আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। একটু সংক্ষেপে যদি বলতে চাই যে মেনি যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটাকে নেগেটিভ করার সময় লিখতে হবে মেনির বদলে নট এ ফিউ। যদি এ ফিউ থাকে তাহলে লিখতে হবে নট মেনি। আবার মাচ যদি থাকে নেগেটিভ করার সময় লিখতে হবে নট এ লিটল, মাচের পরিবর্তে, এবং এ লিটল থাকলে লিখতে হবে নট মাচ। অবশ্যই এগুলো ভার্বের পরে আমরা নট বসাই, আমরা সবাই জানি। তো যদি অক্সিলারি ভার্ব থাকে তখন সেক্ষেত্রে আমাদের কাজটা একটু সোজা, রিলেটিভলি ইট ক্যান বি ইজিয়ার ফর আস টু ডু ইট। যেমন দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাস। যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে দেখতে পাচ্ছ, এর পরবর্তীতে যেহেতু মেনি আছে, তাহলে আমরা কি করছি এই ভার্বের পরে মেনির বদলে কিন্তু নট এ ফিউ লিখে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের শুধু এটা ফলো করলে কিন্তু আমাদের মিনিংটা হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এখানে মিনির পরিবর্তে নট এ ফিউ লিখতে হবে দেয়ার আর নট এ ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এখানে দেখতে পাচ্ছ শি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে এই ফিউ থাকলে কিন্তু আমরা নট মেনি লিখি, তাহলে এই ফিউ জায়গায় আমরা নট মেনি লিখে ফেলছি। সেম গোস ফর দিস এক্সাম্পলস। দ্য পন্ড হ্যাজ মাচ ওয়াটার, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ মাছ আছে, এর বদলে আমরা ভার্বের পর নট এ লিটল লিখে দিচ্ছি, আর কিন্তু কোনো পরিবর্তন নাই। দেখতে পেয়েছ মাছ থাকলে নট এ লিটল হয়, এবং এ লিটল থাকলে
নট মাচ হয়, তোমরা দেখতে পাচ্ছ লিটল এবং এর বদলে নট মাচ লেখা হয়েছে ভার্বের পরে। অর্থাৎ there is a little water in the glass, এটা নেগেটিভ হচ্ছে there is not much water in the glass। তো কোশ্চেন হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে, ইন দ্যাট কেস আমরা কিভাবে করব, অর্থাৎ টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব না থাকলে তখন আমরা এটাকে কিভাবে সাজাবো। তখন আমরা এটাকে সাজাবো ঠিক এভাবে যে নেগেটিভ করার সময় আমরা নটের আগে টেন্স এবং পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড বসাবো এবং নটের পরে মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসাবো এবং বাকি নিয়ম ঠিক আগের মতোই। He sells many books every day। এখানে দেখতে পাচ্ছ কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে তোমাকে মূল ভার্বকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী ডু ডাজ অথবা ডিড বসাতে হবে। তাহলে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমাকে অবশ্যই চুজ করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ এবং একটি নট লিখে পরবর্তীতে ভার্বের যে মেইন ফর্মটা আছে সেল লিখতে হবে এবং বাকি অংশ মেনির বদলে আমরা কি লিখবো আগের মতো নট এ ফিউ। তাহলে কি হবে, হি ডাজন্ট সেল আ ফিউ বুকস এভরি ডে। I bought a few pencils। এখানে দেখতে পাচ্ছ ফিউর জায়গায় কিন্তু নট মেনি বসেছে, তবে ডিড নট মেনি বসছে এখানে। কেন ডিড নট মেনি হলো, নটের আগে কেন ডিড বসলো? কারণ হচ্ছে এই ভার্বটাকে তোমাকে বাক্যস্থিত ভার্বটাকে ফলো করতে হবে। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে বা পাস্ট ফর্মে থাকে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু তার বদলে আমরা ডিড বসাবো। একইভাবে তামিম আর্ন মাচ মানি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা V2 তে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা ডিড বসাবো। তাহলে তামিম ডিড এবং একটি নট বসাবো, সূত্রে নট। তাহলে তামিম ডিডন্ট আর্ন এবং মাছের বদলে যেটা বলে নট এ লিটল লিখতে হয়, তাহলে তামিম ডিডন্ট আর্ন আ লিটল মানি। শি ওয়ান্টস আ লিটল ওয়াটার, তাহলে এটা নেগেটিভ হবে শি ডাজন্ট ওয়ান্ট মাচ ওয়াটার। অর্থাৎ আগের মতোই লিটল থাকলে আমরা নট মাচ বসাই এবং একটা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা কিন্তু ডাজ বসিয়ে দিচ্ছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু আমরা দুটো ক্লাস নিয়েছি এবং এই দুটো ক্লাসে কিন্তু মোট আমরা 13টা নিয়ম আলোচনা করেছি এবং সেই নিয়মগুলো তোমরা যে ভিডিও অনলাইন ক্লাসের ভিডিও তোমরা যখন দেখবে তখন সেই নিয়মগুলো তোমরা ভালোভাবে চর্চা করবে এবং তোমাদের জন্য এই 10টা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা সেই নিয়মগুলো ফলো করে সেগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। দিস ইজ ইউর এক্সারসাইজ এবং তোমাদের যদি এই বিষয়ে ফার্দার কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই বিশেষ শিক্ষকদের সাথে বা আমার সাথে পার্সোনালি তোমরা যোগাযোগ করতে পারো ফোনে কিংবা ফেসবুক বা ইউটিউবে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো। আশা করছি তোমাদের সকল প্রশ্নের উত্তর এটা আমরা দিতে সক্ষম হব। তো সবাই তোমরা ভালো থেকো, সামাজিক দূরত্ব মেনে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় তোমরা কিন্তু পড়াশোনাটিকে চালিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।